নমস্কার, আমি সুরভি নিয়ে চলে এসেছি আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম একটা সুন্দর ডেস্টিনেশনে। সবটাই বলবো, ভিডিওটা দেখতে হবে পুরোটাই, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবো। তো প্রথমেই গাড়িতে উঠে সব লাগেজ টাগেজ নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। একটু যাওয়ার আগে মায়ের দর্শন করে, যে কোনো শুভযাত্রায় মায়ের দর্শন করে অবশ্যই যাওয়াটা উচিত। তো আমরাও তাই করে থাকি, যেখানেই ঠাকুর দেখতে পাই একটু দর্শন করে নিই। তো টালা ব্রিজ হয়ে আমরা এখন নিবেদিতা সেতু হয়ে ঠিক কোলাঘাটের যে রাস্তাটা, সেই রাস্তা ধরে চলে যাচ্ছি কোথায়, উড়িষ্যার ভীষণ সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে শিমলিপাল। মোটামুটি সবাই এই নামের সাথে পরিচিত, কিন্তু এই শীত শীত আসবে এই সময় শিমলিপালের সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায়। তো যেমন আমরা ভোর 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে যাই যে কোনো জায়গায় যাওয়ার আগে। তো আমরা পুরোটা প্ল্যান করে নিই কোন টাইমে গেলে কী কী হবে না হবে। তো আমরা সেভাবেই বেরোই। দেখতেই পাচ্ছ 6:45 বাজে। 6:45 বাজে একটু ওরা ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো আমি বেসিক্যালি ব্রেকফাস্ট করিনি, একটু চা খেয়েছি। আর ব্রেকফাস্ট আমি গরম গরম কচুরি হচ্ছিল, তো আমি ওটা প্যাক করে নিয়েছি পরে খাবো বলে, কারণ এত মর্নিংয়ে আমি ব্রেকফাস্ট করি না। তো সময় নষ্ট না করে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়াটাই বেটার। কারণ সকালবেলা বেরোলে না একটা জিনিস খুব ভালো, যে রাস্তাটা পুরোটা ফাঁকা পাওয়া যায়, রিল্যাক্সে যাওয়া যায়। তো আমরা গেছিলাম মঙ্গলবার, 5টা 5:30টায় বেরিয়েছিলাম। মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা লাগে। 311 কিলোমিটার কলকাতা থেকে যেতে লাগে। মোটামুটি গুগলের ওপর সার্চ করলে কিন্তু পুরোটা পাওয়া যাবে। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, এমন একটা রিসর্টে যাচ্ছি, সেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। ভীষণ সুন্দর, একদম ফরেস্টের মধ্যে। সব ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেবো, প্লাস বলে দেবো। তবে রাস্তাটা অপূর্ব অপূর্ব সুন্দর, হাইওয়েটা যতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোনো জ্যাম নেই। পুরো রাস্তাটাই দেখাচ্ছি, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদারে যেতে কার না ভালো লাগে। বাঙালিরা বিশেষ করে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো কলকাতা থেকে 7-7.5 ঘন্টার মধ্যে একটা ডেস্টিনেশন শিমলিপাল। যারা যাওনি তাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে বলবো, কারণ আমরা যে রিসর্টটায় থাকছি অপূর্ব সুন্দর রিসর্টটা। তার আগে ভিউটা দেখো, মারাত্মক ভিউ। অনেকটা রাস্তা যাওয়ার পর দেন এত সুন্দর সুন্দর এই পাহাড়ের টিলাগুলো দেখতে এত ভালো লাগছে। আর রাস্তাটা দেখছো পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোটা এলিফ্যান্ট জোন। তো এলিফ্যান্ট জোন দিয়ে আমাদের যেতে হচ্ছে। পুরোটাই জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এত ভালো লাগছিল। যারা লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট অপশন, ভীষণ ভালো লাগবে। আর যদি কোনো দূরে যাওয়ার প্ল্যানিং থাকে তো আমি বলবো 5টা 5:30 ভোরবেলা একটু কষ্ট হলেও করেও বেরিও, কারণ আমিও আমার বাচ্চা নিয়ে ট্রাভেল করি। সে 4.5-5 বছর বয়স, তো সে খুব কমফোর্ট। কারণ সকালবেলাটা বেরোলে কি তারাও গাড়িতে একটু ঘুমিয়ে নিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা, রাস্তাটা এত ভালো লাগছে, একটু নিরিবিলি। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। ফাইনালি আমরা উড়িষ্যার খয়েরি নিবাসে পৌঁছে গেছি। এখানে একটা অফিস রয়েছে, সেখানে আমাদের কিছু ডকুমেন্ট জমা করতে হয়, একটা স্লিপ দেয়। দেন ওখান থেকে আমরা একজন কোনো গাইডকে নিয়ে আমরা জঙ্গলের ভেতর যাই, চেকপোস্ট অবধি, সেখানে আবার চেক হয়। সবটাই দেখাবো। তো প্রথমেই যে জিনিসটা দেখালাম, একটা বাঘের সমাধি। তো ওইখানে একটা সুন্দর স্টোরি আছে, রিয়েল স্টোরি, প্লাস দুঃখজনক ঘটনাও বলা যেতে পারে। এখন মিউজিয়াম হয়ে গেছে। আমি ছোট্ট করে মিউজিয়ামটা দেখাতে দেখাতে একটা গল্প বলি। 3রা অক্টোবর 1974-এ IFS অফিসার সরোজ রাজ চৌধুরী বলে একজন অফিসার প্রথম উড়িষ্যার বনরক্ষণের জন্য নিযুক্ত হয়েছিল। তো একদিন সন্ধ্যাবেলায় উপজাতিরা জঙ্গলে ঘুরতে ঘুরতে
একটা যে নদী আছে খয়েরি নদী, সেই নদীর পাশে একটা ছোট্ট বাঘকে দেখতে পায় তারা। তো তারা বুঝতে না পেরে সেই মুহূর্তে বাঘটাকে নিয়ে সরোজরাজ চৌধুরীর কাছে নিয়ে আসে। বাঘটা দেখা মাত্রই সরোজরাজ বুঝলেন যে বাঘটা খুব অসুস্থ এবং ভীত হয়ে রয়েছে, ভয় পেয়ে রয়েছে। তখন কি করলেন যে সরোজরাজের চৌধুরীর কাছে বাঘটা অনায়াসে চলে গেলেন। তো তিনি সেটা দত্তক নিলেন আর খুব সুন্দরভাবে লালন পালন করে বড় করে তুললেন। বাঘটার আবার এরকমও ব্যাপার আছে যে বাঘটাকে খাইয়ে না দিলে সে খায় না, সেটা একটা ফিমেল টাইগ্রেস। তো চৌধুরী বাড়িতেও একটা ছোট্ট পোষ্য রয়েছিল, সেটা হচ্ছে কুকুরটার নাম হচ্ছে ব্লেকি। তো ব্লেকি আর খয়েরির মধ্যে প্রচণ্ড একটা বন্ধুত্ব তৈরি হয়। খয়েরি নামটা কিন্তু বাঘটার নাম, কারণ খয়েরি নদীর পাশে তাকে পাওয়া গেছে, তাই জন্য চৌধুরী বাবু তাকে খয়েরি বলে ডাকতেন। তো এভাবেই তারা বড় হয়ে যাচ্ছিল। কিন্তু 28শে মার্চ 1981 সালে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। জলাতঙ্ক আক্রান্ত একটা কুকুর বাংলোতে ঢুকে গেছিল কোনো কারণে। এবার সেটা দেখতে পেয়ে খয়েরি প্রচণ্ড পরিমাণে তাকে থাবা করে। তো যার ফলে কুকুরটা মারা যায়। কিন্তু ওই দুজনের ধস্তাধস্তির কারণে খয়েরিরও গায়ে আঘাত লাগে। তো যেহেতু সেটা জলাতঙ্ক রোগের আক্রান্ত ছিল কুকুরটা, তার জন্য খয়েরিরও সেটা এফেক্ট করেছে। আস্তে আস্তে খয়েরি দুর্বল হতে লাগলো, শরীর খারাপ হতে লাগলো। প্রায় 2 মাস লড়াই করলো তার শরীরের সাথে, রোগের সাথে। আস্তে আস্তে 2 মাস পর খয়েরির মৃত্যু হয়। সেই সমাধি এখনও কিন্তু বর্তমান রয়েছে সেই বাংলো সামনে। তো খয়েরি মারা যাওয়ার পর শরৎ চৌধুরী উনিও 1 বছরের মধ্যেই মারা যান। কিন্তু উনি মারা যাওয়ার আগে একটা খুব সুন্দর একটা এই খয়েরিকে নিয়ে একটা বই লিখেছিল, যেটার নাম হচ্ছে খয়েরি দ্য ভেলভেট টাইগ্রেস। তো বইটা এখনও পাওয়া যায়। তো আমরা এই মিউজিয়াম ঘুরতে ঘুরতে সেই সময়কার যে জঙ্গলে তারা কি ব্যবহার করত সেসব কিন্তু পুরোটাই আমি ভিডিওতে দেখালাম। একটা হাতির মাথাও দেখিয়েছি, প্লাস এখানে কিন্তু কুমিরের ডিমটাও দেখিয়েছি। তো ফাইনালি আমার সব ভিজিট করা কাগজপত্র নিয়ে আমরা একজন যে আমাদের জঙ্গলে নিয়ে যাবে তাকে নিয়ে আমরা বেরোলাম। তো এখানে মঙ্গলবার বলে এখানে বিশাল বড় একটা হাট হয়, বিশাল বড় হাট। তো সেটা ক্রস করতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। দেন সুন্দর রাস্তা দিয়ে আবার আমরা যেতে লাগলাম। তারপরে আমরা পৌঁছালাম একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে খয়েরি নদী। আমি গল্পের মধ্যেই বলেছিলাম যে খয়েরি নদীর পাশে যেখানে খয়েরিকে পাওয়া গেছে, সেই খয়েরি নদীর পাশ দিয়ে আমরা কিন্তু যাব। এই যে শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে আমরা কিছু পারমিট করালাম, যেহেতু আমাদের বুকিং করা ছিল। গুড়গুড়িয়া নেচার ক্যাম্প পুরোটাই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। তো আমাদের এখানে কিছু কাগজপত্র দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো। তারপরে কিন্তু আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। প্রায় 1 ঘন্টা মতো লেগেছে এই গেট থেকে আমাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। তার মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যে নেচার ক্যাম্পে যাচ্ছি সেটা কিন্তু পুরোটা আমাদের নিজস্ব গাড়িতেই যাব। তো ওখানে সেটা পারমিট করিয়ে নিতে হয়, যেহেতু পুরোটাই ফরেস্ট এরিয়া। তো সেভাবে সতর্কভাবেই আমাদের যেতে হয়। এখানে সুন্দর একটা আই লাভ শিমলিপাল লেখা, যাদের পিকচার তোলার ইচ্ছা হবে একদম তুলে ফেলবে। আর এখানে দেখতে পাচ্ছে সব আদিবাসীরা হাঁড়ি নিয়ে বসেছে। এই হাঁড়ির মধ্যে কিন্তু একটা মজাদার পানীয় রয়েছে। তো সবাই এখানে এরা বলে এবিসিডি ড্রিঙ্ক, আদিবাসী ড্রিঙ্কস এটা বলা হয়। আমি এটা নিয়ে শর্ট একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পারো। তো আমরা ফাইনালি সব কাগজপত্র দিয়ে আমরা এখন আমাদের রিসর্টের দিকে যাচ্ছি, গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। আরও একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু তো নেটওয়ার্ক নেই বলে সেইভাবে মেন্টালিতে আসবেন, কারণ যেই রিসর্টে যাবেন সেই রিসর্টেও কিন্তু সেইভাবে মানে একদমই নেটওয়ার্ক নেই। যদি একান্তই এমার্জেন্সি দরকার পড়ে তো তাদেরকে বললে তারা ব্যবস্থা করে দেয়। এই যে খয়েরি নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, এতটা সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল। সবাই এখানে অনেকে মেডিটেশনও করে।
কারণ এই নদীর আওয়াজটা অপূর্ব, তার মধ্যে নিরিবিলি জঙ্গল, বাঁদিকে জঙ্গল আর সোজা রাস্তায় আমরা যাচ্ছি আর ডান দিকে এই খয়েরি নদী। তো দেখে আমাদের ভীষণভাবে ইচ্ছা হলো যে না আমরা একটু খয়েরি নদীতে যাই। রিক্সি ছিল কিন্তু মিস করা যাবে না কোনোভাবে, কোনো চান্স। তো ফাইনালি আমরা একটুখানি নামলাম, গাড়ি পার্ক করে, সাইডে পার্ক করে। কোনো এমনি অসুবিধা হবে না, নামতে পারে, কিন্তু বেশিক্ষণ না থাকাটাই বেটার। এত সুন্দর মনোরম সৌন্দর্য উপভোগ করে আসতে একদম ইচ্ছা করছিল না, ভাবছিলাম আর একটু কিছুক্ষণ বসি, কিন্তু সময়ের জন্য আমরা বেশিক্ষণ বসতে পারিনি। কিন্তু অবশ্যই এখানে গেলে নদীতে অবশ্যই নামবেন, ছবি তুলবেন, ভালো লাগবে, একটু রিল্যাক্স লাগবে, বাট বেশিক্ষণ থাকবেন না। যেহেতু আমরা লাঞ্চ করিনি বাইরে, একেবারে হোটেলে গিয়ে করব, তাই জন্য বেশিক্ষণ ছিলাম না, একটু ছবি তুলে আবার বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যে। যেহেতু এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আমাদের টাইমলি পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর ওদের লাঞ্চের টাইমেরও ব্যাপার আছে, কারণ আমরাই শুধু দুটো ফ্যামিলি যাচ্ছি, আর কোনো গেস্ট ছিল না সেই টাইমে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মন ভরে যাবে এত সুন্দর দৃশ্য দেখলে। কলকাতা থেকে একদম রিল্যাক্সে থাকার জন্য, একদম পলিউশন ফ্রি থাকার জন্য, একটু মেন্টালি রিল্যাক্সের জন্য সবাই একটু ঘুরতে যেতে চায় 2-3 দিনের জন্য। 2 দিনের জন্য একদম বেস্ট জায়গা হচ্ছে এই শিমলিপাল। জঙ্গলের ভেতরের সৌন্দর্যটাও কিন্তু অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে গাছপালার মধ্যে এত সুন্দর একটা রাস্তা, নিজেদের গাড়ি করে যাওয়াটা আরও সুন্দর লাগছিল। বিষয়টা পুরোটা রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু ফরেস্টে ঢোকা, এন্ট্রি অ্যান্ড এক্সিট কিন্তু 4টের মধ্যেই, দুপুর 4টের মধ্যেই কিন্তু ওরা আস্তে আস্তে ক্লোজ করে দেয়, কারণ তখন অন্ধকার হয়ে যায় বলে। কোনো দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই, কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে যাওয়ার আগে একটা 3 রাস্তার মোড় পড়বে, 3 রাস্তার মোড়, সেখানে বোর্ডে সব লেখাই থাকবে। একদম সোজা যাবেন, ডান দিকে বাদিকে কোথাও নয়, একদম সোজা যাবেন। জাস্ট 2-3 কিলোমিটার পৌঁছা গেলেই আপনাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে পৌঁছে যাবেন। এখান থেকে এত সুন্দর একটা দৃশ্য শুরু হচ্ছে, যা আমি যতটা ভিডিও দেখাচ্ছি, কিন্তু চোখের সামনে যখন এই সৌন্দর্যটা উপভোগ করবেন, আশা করি সবার মন ভালো থাকবে। এখান থেকে যাওয়ার সময় একটা সুন্দর কাঠের ব্রিজ পড়বে, আর কাঠের ব্রিজ থেকে দুদিকে সৌন্দর্যটা যে এত ভালো লাগবে আপনাদের, না গেলে না দেখলে বোঝা যাবে না। প্রাকৃতিকের মাধ্যমে এত সুন্দরভাবে সবটা গোছানো, গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার ইচ্ছাটা খুব হচ্ছিল, তার জন্যই আমি একটু হেঁটে গেলাম, ব্রিজটা কভার করলাম। তো ফাইনালি আমরা গুড়গুড়িয়া জঙ্গলের মিডিলে রয়েছে, পুরো হাফ জঙ্গল আমরা চলেই আসলাম, আরো হাফ জঙ্গল আছে রুমগুলো, বিশেষ করে এই পরে পুরোটা আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। এগুলো হচ্ছে সাফারি গাড়ি, এটার ডিটেলসও আমি সবটা জানাবো।
পাইন গাছের মধ্যে এই 4টে ভেলা রয়েছে, সেটা হচ্ছে পাইন ভিলা। তো পাইন ভিলার রুমগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিই। এগুলো একটু লো বাজেটের মধ্যে রয়েছে। দুটো বেড পেয়ে যাবে, আলমারি পেয়ে যাবে, প্লাস দুটো বসার চেয়ার পেয়ে যাবে, সোফা পেয়ে যাবে। আর যেহেতু দুটো রুম পাশাপাশি রয়েছে, তো দুটো বাথরুমও তোমরা পেয়ে যাবে। জঙ্গলে যতটা হওয়ার দরকার ঠিক ততটাই রয়েছে। রুমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পাইন ভিলা। আর এখানে সুন্দর আড্ডা মারার জন্য একটা বড় হল রুমের মতো রয়েছে সামনে। ঘরে ঢুকেই ডান দিকে পড়বে। তো এত সুন্দর জঙ্গলের মধ্যে কে না থাকতে চায়, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, না ফোনে পাবেন, কোনো সিম এখানে কাজ করে না। যদি একান্তই দরকার পড়ে, বারবার বলে দিলাম যে আপনারা কিন্তু অফিসে যোগাযোগ করবেন। আর আমাদের যে আরও একটা রুম নেওয়া হয়েছিল, সেটা ঠিক অফিস থেকে 500-600 মিটারের দূরত্বে। হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে, আর গাড়িতে গেলে 2-3 মিনিট লাগবে। কিন্তু পুরোটাই কিন্তু নেচার ক্যাম্প রয়েছে, পুরো নেচারের মধ্যে রয়েছে। গাড়ি পার্কিংয়ের জায়গাটাও কিন্তু সামনে রয়েছে। পুরো ডিটেলস আমি দেখাবো ঘরের, যে এক একটা কটেজ কত সুন্দর। আর পুরোটা খয়েরি নদীর পাশেই রয়েছে। এই যে এখানে এক একটা কটেজ, এক একটা নাম, আর এখানে একটা মাত্র গার্ড থাকে। আর এখানে অনেকগুলো না একটা সিঙ্গেল কটেজ মতো রয়েছে। প্রত্যেকটা কটেজের নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছ এক একটা কটেজ। আর সাইডটা কিন্তু পুরোটাই জঙ্গল, ব্যাক সাইডটাও পুরোটাই জঙ্গল, পুরোটা জঙ্গলের মধ্যে। আর আমাদের প্রত্যেকটা রুম খালি ছিল, শুধু একটা রুম নিয়েছিলাম। বুঝতেই পারছো যে রাতের বেলা কি প্রবলেম, কারণ কোনো রুমে ফোন নেই, কিছু নেই, কিন্তু বেশ ভালো লেগেছে। রুমের ঠিক অপোজিটেই কিন্তু ওখানে খয়েরি নদীটা আছে। সেটা ডিটেলস কিন্তু আমি সবটাই পরে দেখাবো। এখন দেখাচ্ছি রুমের সামনে প্রত্যেকটা গাছকে ওরা কেটেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা গাছকে ওরা ইউজ করেছে সুন্দরভাবে বসার জন্য। এখানে আরো কিছু কটেজ দেখাচ্ছি। এই কটেজগুলো না অনেকটা বড়, অনেক বড় ফ্যামিলি বা অনেক বড় গ্রুপ আনলে বেশ ভালো লাগবে। এখানে ক্যারামের একটা জায়গা আছে, খেলার জায়গা রয়েছে, বাচ্চারাও খেলতে পারবে, আপনারাও এনজয় করতে পারবেন। বেশ বড় সড়ো জায়গা।
এইটা হচ্ছে আমাদের একটা কটেজের গেট থেকে ঢুকেই যে সামনে কত বড় একটা বারান্দা মতো রয়েছে, ভীষণ সুন্দর। সন্ধেবেলা হোক কি ভোরবেলা হোক, পাখির আওয়াজে নিরিবিলিতে এক কাপ চা খাওয়াই যায়, একটু আড্ডা। তো রুমটা অনেকটাই বড়, বেডটাও তাও আরামসে 3-4 জন শুতে পারবে, সোফার আলাদা জায়গা রয়েছে আড্ডা মারার জন্য। আর রুমটা অনেকটাই বড়, সিম্পল। আর এই দিকটা দেখতেই পাচ্ছ, এটা তোমাকে রুমটা পুরোটা দেখাচ্ছি কতটা বড়, তাহলে বুঝতে পারবে। এই রুমগুলোর দামটা একটু বেশি, তো আমি সবটাই ডিটেলস সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে গাড়ি আরামসে অনেকগুলো গাড়ি পার্কিং হয়ে যাবে। আর এই যে খয়েরি নদীটা দেখানোর চেষ্টা করছি, খয়েরি নদীটা দেখতেই পাচ্ছ, খয়েরি নদীটা সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর একদম নিরিবিলি। তো আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে ঝটপট আমরা এখন লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করতে যাব যখন, হেঁটে হেঁটেই যাব, জঙ্গলটাকে উপভোগ করতে করতে, সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাব লাঞ্চ করার দিকে। এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের মধ্যে, নেচার ক্যাম্পটা অনেকটাই বড়, যার ফলে এখানে সাইকেলের ব্যবস্থাও রয়েছে। আপনি অনায়াসে এই নেচার ক্যাম্পটা ঘুরতে পারেন, সাইকেল চালিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আমাদের 3-3:30 বেজে গেছিলো, ওরা ওয়েট করেছিল। তো খাওয়ার দাওয়ার অপূর্ব ছিল, অনেক সবজি করেছিল, ডাল করেছিল, ভাজা, রায়তা, পাঁপড়, চাটনি, আর ননভেজের মধ্যে ডিম রয়েছে। তো অনেক খাবার দাবার করেছিল, আর খাবার দাবারগুলো এত সিম্পল আর এত অপূর্ব, বলে বোঝানো যাবে না। ভীষণ সুন্দর খাবার দাবার, একদম নন স্পাইসি, খুব একটা ঝাল নেই, সবাই খেতে পারবে, একদম ঘরোয়া খাবার যেটাকে বলে সেই খাবারই করেছে। তো আমরা ঝটপট দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি নেক্সট ভিডিওটা আনবো একটা দারুণ চমক, একটা নতুন জিনিস নিয়ে। সেটার জন্য কিন্তু নেক্সট ভিডিওটাও দেখতে হবে। আমি হাফ দেখালাম, শিমলিপালের কিন্তু প্রচুর ভিডিও কিন্তু তোমাদের দেখাবো, অপেক্ষা করতে হবে। টাটা।